সিরাজগঞ্জে মনকে মন ভেজাল দুধ বানাচ্ছে প্রতারক চক্র, কম দামে কিনছে নামি দামি কোম্পানি ও বিভিন্ন মিষ্টির দোকান। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী, শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি। 8 দিন হাসপাতালে বেকারির সন্ধান পেলেন স্বাস্থ্যমন্ত্রী, 6 নবজাতক মৃত্যুর প্রতিবেদন জমা, 3 জুন সাংবাদিকদের ওপর হামলা। 1 লাখ কোটি টাকার পুঁজিবাজারে আস্থাহীনতা কাটাতে বাজেটে বিশেষ বরাদ্দ চান বিশ্লেষকরা, সুশাসন নিশ্চিত করার আহ্বান। প্রধানমন্ত্রীর নির্দেশে পরিত্যক্ত 8 বিমানবন্দর ফের চালুর পরিকল্পনা, এভিয়েশন খাত লাভজনক হবে বলছেন বিশেষজ্ঞরা। যশোরে মৃত মুক্তিযোদ্ধার নামে 5 বছরের ভাতা তুলে আত্মসাৎ, জড়িত সোনালী ব্যাংক কর্মকর্তা, ঝুলে আছে চূড়ান্ত প্রতিবেদন। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। পুষ্টির ঘাটতি পূরণে আপনি গরুর দুধ খাচ্ছেন, সেটি কি আসল নাকি অজান্তেই খাচ্ছেন কেমিক্যালের তৈরি নকল দুধ? সোডা, সয়াবিন তেল, চিনি, লবণ ও পানি দিয়ে প্রতারক চক্র বানাচ্ছে মনকে মন দুধ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমন নকল দুধ বানাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কম দামে যোগ সাজসে এসব ভেজাল দুধ সরবরাহ করা হচ্ছে নামি দামি দুগ্ধজাত কোম্পানি, কারখানা ও বিভিন্ন মিষ্টির দোকানে। এতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ভোক্তারা। মইনুল হোসেনকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ফখরুল ইসলাম। গরুর দুধ শিশুসহ সব বয়সী মানুষের পুষ্টির ঘাটতি পূরণে অপরিহার্য, কিন্তু দেখুন মানুষের অন্যতম অপরিহার্য এই দুধ গোপনে কিভাবে বানাচ্ছে অসাধু চক্র। এই ক্রিমটা আমরা পানিতে মিক্সন করতে পারবো, দুধের মধ্যেও মিক্সন করতে পারবো। দুধের মধ্যে যদি মিক্সন করে আমরা অনেক প্রচুর পরিমাণ পানি দিতে পারবো। আর পানি যখন দিব তখন লেটটা কমে যাবে। লেটটা কমে যাওয়ার কারণে তখন আমরা যে চিনি মিক্স করবো, আমরা যখন চিনি ইউজ করবো তখন তো দুধটা বেশি মিষ্টি হয়ে যাবে। আর বেশি মিষ্টি হলে পরে আমরা লবণ ইউজ করব, তাহলে অরিজিনাল দুধই এটা মনে হবে আর কি। যৎ সামান্য গরুর দুধের সঙ্গে প্রথমেই সয়াবিন তেল, সোডা, লবণ, পানি মিশিয়ে ব্ল্যান্ড করলেই হয়ে গেল মুখরোচক গরুর দুধ। আমার অরিজিনাল দুধ বানানো শেষ। এখন এই যে দেখছেন, এটা হলো একদম অরিজিনাল পানি। এই পানির সাথে মিশিয়ে দেখেন দুধ, মানে অরিজিনাল দুধ বানাবো। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখেন অরিজিনাল দুধ কিন্তু পাই হয়ে যাচ্ছে। আমাদের ভেজাল ক্রিম তৈরি করার পরে অরিজিনাল সাদা পানির সাথে মিশিয়ে মানে দুধ তৈরি করে ফেলেছি। এখন দেখেন ল্যাকটোতে পরীক্ষা করব, কিন্তু দেখেন ল্যাকটোটা কিন্তু ডুবে যাচ্ছে, কারণ এখানে ল্যাকটোর পরিমাণ মানে চিনির পরিমাণটা একটু কম আছে। যদি চিনি দেয় এই ল্যাকটোটা কিন্তু আবার ঠিক মাপই হবে। আবার নকলি দুধ পরীক্ষাও করছেন চক্রটি, যেন ফ্যাটের ঘাটতি না থাকে। সেজন্য মেশানো হচ্ছে চিনি ও বিশেষ রাসায়নিক। এরপর ব্ল্যান্ড করলেই হয়ে গেল তথাকথিত খাঁটি নকল দুধ, যা খালি চোখে কারো বোঝার উপায় নেই। আমরা যে চিনিটা ইউজ করলাম, চিনি ইউজ করার পরে যে মানে চিনিটা গলানোর জন্য যে দুধ মিশ্রণ করা হচ্ছে, মানে সাদা পানির সাথে যে মিশিয়ে দুধ বানালাম ভেজাল দুধ, সেটা কারণ ল্যাকটোটা বানানোর জন্য। কিছুক্ষণ আগে যে আমরা ল্যাকটোটা ছাড়লাম, দেখলাম ল্যাকটোটা কিন্তু ডুবে গেছে। মানে চিনি মিক্স করার পরে ল্যাকটোটা আমরা টেস্ট করবো, দেখি কি হয়। দেখছেন একদম কিন্তু এখন অরিজিনাল খাঁটি দুধ পরিণত হচ্ছে। এই চিনি মিশানোর কারণে এখন কিন্তু 30+ আছে। আর 30+ মানে একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ যেমন, তার থেকেও বেশি কিন্তু এখন আছে। এই দুধ কি আপনার আর ভেজাল প্রমাণ করার কোনো অপশন আছে? মনে হচ্ছে একদম মানে খাঁটি গাভীর দুধ কেবল দোয়ানো হলো। শুধু তাই নয়, অসাধু চক্রের বানানো নকল এই দুধ নাকি পরীক্ষাও সহজে শনাক্ত করা যায় না। দেশে দুধ উৎপাদনের অন্যতম কেন্দ্র খ্যাত সিরাজগঞ্জে গোপনেই মনকে মন নকল দুধ বানাচ্ছে প্রতারক চক্র। আমার সমস্ত প্রক্রিয়া দিয়ে আমার দুধ বানানো শেষ। এই দুধটা আমি খোলা বাজারে বিক্রি করতে পারি, মিল্ক বিটাতে নিতে পারি, ঘোষ বাড়িতেও নিতে পারি। এই ঘোষ বাড়িতে নেওয়ার আগে আমরা বা মিল্ক বিটা নেওয়ার আগে আমরা খাই ছোটো ইউজ করবো, যাতে আমাদের দুধটা নষ্ট না হয়। এসব দুধ যোগ সাজসে বিভিন্ন কারখানায় সরবরাহেরও অভিযোগ রয়েছে। এছাড়া এই নকল দুধ সিরাজগঞ্জের খোলা বাজারেও বিক্রি হচ্ছে দুধের হাটে। নকল দুধ উৎপাদনকারীরা বলছেন, দুধে ফ্যাটের মাত্রা ঠিক রাখায় স্বাভাবিক পরীক্ষাও তা খাঁটি দুধের মতো দেখায়। 30+ হলে অরিজিনাল গাভীর দুধের থেকেও আমাদের দুধটা অরিজিনাল হয়। আর তারপরে থেকে আমাদের খোলা বাজার, বিভিন্ন দোকানপাট,
এই মানে বিক্রি করে থাকি আমরা। সিরাজগঞ্জের খামারিদের অভিযোগ, বাজারে ভেজাল দুধ ছড়িয়ে পড়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না। সিন্ডিকেট চক্র, দুধে ভেজাল মেশানোয় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তারা কীর্তন দুধ তৈরি করার কারণে আজকে আমার অরিজিনাল দুধ আমরা চালাইতে পারতেছি না। তারা ভেজাল করতেছে, টাকার জন্য আমার দাম পাচ্ছি না। ওদের হাত আছে, মনে করে টাকা পয়সা দেয়, এইভাবে ওরা করে। খামারিরা নিজের খামারগুলো ধরে রাখার মতো শক্তি আর নাই। চিকিৎসকরা বলছেন, রাসায়নিক, সোডা, লবণ ও তেল মিশ্রিত দুধ দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও হজমজনিত জটিলতা তৈরি করতে পারে। কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জটিলতা এবং একটা পর্যায়ে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, এই কেমিক্যালের কারণে ক্যান্সারের মতো অনেক বড় ধরনের সমস্যাও শরীরে ঘটতে পারে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ভেজাল দুধের এই কারবারিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এজন্য প্রত্যেককে যেমন সচেতন থাকতে হবে, তেমনি করতে হবে পরিশ্রম। দুস্থ মানুষকে সহায়তার আহ্বানও জানান সরকার প্রধান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার, বস্ত্র, সেলাই মেশিন বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুস্থ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন উত্তর সিটি কর্পোরেশন এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়াও সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড ও ফুজি ট্রেড সেন্টারের সামনে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন, তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসাবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে দেশকে গঠন করতে হয়। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শুধু দলীয়ভাবেই নয়, ব্যক্তিগতভাবেও অসহায় মানুষের পাশে থাকতে হবে নেতাকর্মীদের। শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। এদিন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলা বাজার, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও যাত্রাবাড়ি চৌরাস্তায়ও দরিদ্র মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন সরকার প্রধান। মহান স্বাধীনতার ঘোষক জুরাইনে খাবার, বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশকে এগিয়ে নিতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন কঠোর পরিশ্রম। সাদা শার্ট পরে এসে এখানে যদি একটা দাগ পড়ে যায়, এই শার্টটা পরে থাকতে ইচ্ছা করবে? তাহলে চিন্তা করেন, আপনি যেই জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি ময়লা হয়, আপনার থাকতে ইচ্ছা করবে? আপনার তো মনে হবে, আহা, জায়গাটা যদি পরিষ্কার থাকতো। কাজে আসুন, আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো। এই দেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই দেশকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে। বিকেলে ধানমন্ডির ৭ মসজিদ এলাকাতেও অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বাবলম্বীদের প্রতি বিশেষ আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেকটি মানুষ যারা সচ্ছল, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা যদি আমাদের আশেপাশে এইরকম অসহায়, অসচ্ছল মানুষ যারা আছেন, তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে শহীদ জিয়ার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলা ১১টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি।
পরে বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এরপর প্রয়াত বাবা মার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ঠিকানা জাতীয় সংসদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তার উত্থান 1971-এ মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং তিনি যে শাহাদত বরণ করেছেন তাও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের আদর্শের রাজনীতি করি। এদেশের সমস্ত মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়। এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। আর দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে পথ দেখাবে জিয়াউর রহমানের শাহাদাত দিবস। যেখানে আপনার দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে, সেই অবস্থা থেকে তিনি উদ্বৃত্ত একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন দেশকে শস্য উৎপাদনের ক্ষেত্রে। সত্যি কথা বলতে কি, এই বিষয়গুলো ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য একটা পরিবর্তনের সময়, এবং সেই পরিবর্তনটা তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে নিজের মধ্যে সামনে নিয়ে এসেছিলেন। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। দলে দলে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানালেন সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা বিএনপি নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে জানিয়ে রীতিমতো হতবাক স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলছেন, নিরাপত্তা ব্যবস্থা না থাকা বেকারিটি থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়ে 6 নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এর সংবাদ সংগ্রহ করতে গেলে ব্যাপক বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরে তালা, ভেতরে অত্যন্ত গোপনীয়তার সাথে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর আদ্দিন হাসপাতালে বেকারির খবরে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। ছুটে আসেন গণমাধ্যম কর্মীরাও, তবে ভেতরে ঢুকতে দেয়া হয়নি তাদের। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বেকারির পুরোটাই চলছিল অনিয়মের মধ্য দিয়ে এবং ভেতরে ছিল ময়লা পরিবেশও। আগামী 3 জুন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কমিটি বলেও জানান মন্ত্রী। ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন, ওনাদের ফাইন্ডিংস। ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। এদিকে ততক্ষণে হাসপাতালের সবকটি প্রবেশ মুখ বন্ধ করে 1 নম্বর গেটের সামনে দাঁড় করিয়ে দেয়া হয় নিরাপত্তা ও পরিচ্ছন্ন কর্মীদের। ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয়া হয় সাংবাদিকদের। এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়ায় তারা। মুঠোফোনে যোগাযোগ করা হলেও বেকারিতে সাংবাদিকদের নিয়ে যেতে অসম্মতি জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ডিজি মহোদয় ওনারা এসে আমাদের পুরো হসপিটাল কলেজ সবকিছু দেখে ওনারা বন্ধ করে রেখে গেছে, বেকারি বন্ধ করে রেখে গেছে। আমরাও এখন যেতে পারবো না, যেভাবে আমাদের পোস্ট অপারেটিভ বন্ধ করে দিয়েছে ও একইভাবে আমিও তো পারবো না যেতে ভাইয়া। এক পর্যায়ে হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র্যাব সদস্যরা। গণমাধ্যম কর্মীদের উপর মারমুখী আচরণ শুরু করেন নিরাপত্তা কর্মীরা। পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। অপেশাদার আচরণের পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। পরে গণমাধ্যম কর্মীদের ধাওয়া করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। সাংবাদিক কেন ভিতরে প্রবেশ করলো, এই সাংবাদিক ভিতরে প্রবেশ করে তারা আরো বেশি এগ্রেসিভ হয়ে যায় এবং তারা মব সৃষ্টি করে সাংবাদিকদের মারতে আসে ধারালো অস্ত্র দিয়ে। লাঠি এবং অন্যান্য যে জিনিসপত্র আমরা দেখেছি যে ডাব দিয়েও কিন্তু সাংবাদিকদের ক্যামেরার দিকে কিন্তু আক্রমণ করা হয়েছে, ঢিল দেওয়া হয়েছে। বিল্ডিংয়ে ঢোকার পর আমরা একটা রুমের ভিতরে ঢুকি, সেখানে তারা ভাঙচুর করার চেষ্টা করে, দরজা ভাঙার চেষ্টা করে। পরবর্তীতে দরজা না ভাঙতে পেরে তারা অনেকক্ষণ সেখানে অবস্থান করে। 27 মে হাসপাতালটিতে 6 নবজাতক মৃত্যুর পর থেকেই নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ইকবাল, অনিক,
দেশ টিভি, ঢাকা। এবার 2026-2027 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। টানা দরপতন, লোকসান আর আস্থাহীনতায় চরম সংকটে দেশের পুঁজিবাজার। 7 দশকের যাত্রায় শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী অর্থায়নের বড় মাধ্যম হওয়ার কথা থাকলেও এখনও স্থায়ী মূলধন গঠনে এ খাতের অবদান মাত্র 6%। প্রায় 1 লাখ কোটি টাকার এ বাজার টেনে তুলতে আসন্ন বাজেটকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগকারী ও বিশ্লেষকদের আশা, নীতিগত সহায়তা, ভালো কোম্পানি তালিকাভুক্তি এবং বাজারে সুশাসন নিশ্চিতে কার্যকর পদক্ষেপ থাকবে বাজেটে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। 7 দশক আগে যাত্রা শুরু হওয়া দেশের পুঁজিবাজারে আস্থা ফেরানো যেন এখনো বড় চ্যালেঞ্জ। টানা দরপতন, বিনিয়োগকারীদের অব্যাহত লোকসান আর নীতিগত অনিশ্চয়তায় বাজারে অনাস্থা যেন স্থায়ী সংকটে পরিণত হয়েছে। দেশের শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হওয়ার কথা পুঁজিবাজার, অথচ এখনও মোট অর্থায়নে এই খাতের অবদান সীমিত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, স্থায়ী মূলধন গঠনে পুঁজিবাজার অর্থায়নের পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক নির্ভর অর্থনীতির বাইরে এসে শিল্প খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প হতে পারত পুঁজিবাজার, কিন্তু দুর্বল নিয়ন্ত্রণ, কারসাজি এবং বিনিয়োগকারীদের আস্থা সংকট বাজারকে কাঙ্ক্ষিত জায়গায় যেতে দেয়নি। 2 বছর ধরে প্রায় কোনো আইপিও আসে নাই। সো আইপিও না আসার মানে হচ্ছে আমার সাপ্লাই লাইনটা একেবারে বন্ধ। সো সাপ্লাই লাইনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় না। সো নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় যখন নতুন শেয়ার আসে। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে পুঁজিবাজার বান্ধব নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক প্রণোদনা আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পুঁজিবাজার পুনরুদ্ধারে দরকার কার্যক্রম কর সুবিধা, নতুন বিনিয়োগ উৎসাহ এবং শক্তিশালী নীতিগত সংস্কার। যে বাজেটে আমাদের দেখতে হবে যে আমাদের বাজারটা যেহেতু এখন পর্যন্ত এক্সপেক্টেড লেভেলে যায় নাই, বাজেটে আমরা এমন কিছু আশা করব না যে যেখান থেকে বিনিয়োগকারীদেরকে একটা কনফিউশন লেভেলে নিয়ে যায়। যেমন ধরেন 2 বছর আগে যে আসছিল যে হঠাৎ করে ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়, ট্যাক্স যতটুকু আছে তার চেয়ে বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ এই মার্কেট ইজ নট পারফর্মিং। বিশ্লেষকদের মতে, শুধু প্রণোদনায় নয়, বাজার ঘুরে দাঁড়াতে সবচেয়ে প্রয়োজন আস্থা পুনরুদ্ধার। এজন্য বাজার কারসাজির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা, দুর্বল কোম্পানি তালিকাভুক্তি বন্ধ এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা জরুরি। উন্নয়নমূলক কাজ করতে হবে। আইপিও যে টাস্কফোর্স যে আইপিও রুল দিয়েছে, কিংবা মিউচুয়াল ফান্ডের যে দিয়েছে, সাজেশন দিয়েছে, বা ওই মার্জিন রুলের যে সাজেশন দিয়েছে, এই সাজেশনসগুলোর মধ্যেও কিন্তু অনেক অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন। অর্থনীতিবিদরা বলছেন, শুধু কর ছাড় দিয়ে পুঁজিবাজারে গতি ফেরানো সম্ভব নয়। শিল্প অর্থায়নে ব্যাংক খাতের চাপ কমিয়ে পুঁজিবাজার মুখী করতে হলে বাজেটে থাকতে হবে সমন্বিত পরিকল্পনা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত দেশের 8টি বিমানবন্দর সংস্কার করে পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে বাণিজ্যিকভাবে এসব বিমানবন্দর চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ যোগাযোগ সহজ করা, যাত্রার সময় কমানো এবং এভিয়েশন খাতকে আরও লাভজনক করতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। অপার সম্ভাবনা সত্ত্বেও দীর্ঘদিন নিস্তব্ধ পড়ে আছে বগুড়া, লালমনিরহাট, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শমশেরনগর সহ দেশের কয়েকটি বিমানবন্দর। কোথাও রানওয়েতে জন্মেছে আগাছা, কোথাও বা ফাঁকা পড়ে আছে টার্মিনাল ভবন। বিমানবন্দর থাকলেও বিমান ওঠানামার শব্দ নেই বহু বছর। দেশের এক সময়ের ব্যস্ত এসব বিমানবন্দরগুলো এভাবেই পড়ে আছে নীরবে। আঞ্চলিক বিমানবন্দরগুলো পুরোদমে চালু করা বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছেন। 7-8টা এয়ারপোর্ট আমাদের বন্ধ হয়ে পড়ে আছে প্রায়। বগুড়াটা আমরা সেদিন দেখে আসলাম। তো বগুড়ায় আমরা চাচ্ছি যে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে যদি ওখানে একটা ভালো এয়ারপোর্ট করা যায়। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, বাণিজ্যিকভাবে ফ্লাইট ওঠানামা ও সংস্কার কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই চলছে। বড় ধরনের একটা এভিয়েশন হাব হতে পারে এবং সেখান থেকে আমরা কার্গো হাবও করতে পারি। সেই জন্য আমরা ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমরা সেদিন দেখে এসেছি।
ফিজিবিলিটি স্টাডি করব। এটাকে রিহেবিলিট করার জন্য মানে আমরা আসার পর থেকে কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের উত্তরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং পর্যটন সম্ভাবনাময় অঞ্চলে বিমান চলাচল বাড়লে সময় যেমন কমবে, তেমনি ইতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে। ছোট ছোট এয়ারপোর্টগুলো করতে চাই, আপনাকে ধরে নিতে হবে আমি লস খাবো, কিন্তু আপনি ম্যাক্রোতে গিয়ে যদি আপনি চিন্তা করেন লস হবে না। এটাকে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হবে বা পর্যটনের একটা বিশাল সম্ভাবনা থাকবে, ওইটাকে আপনার ধরতে হবে জিডিপি। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক যাত্রা চালু হলে এভিয়েশন হাব গড়ার পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে বলেও জানান খাত সংশ্লিষ্টরা। নর্থ বেঙ্গলের সাথে এগুলো ফার ফ্লাং এরিয়া, যেখানে ঢাকার থেকে এগুলো দূরত্ব অনেক বেশি, তো কাজেই কিছু কিছু এয়ারপোর্টকে সচল করা অত্যন্ত প্রয়োজন আর কি। পরিত্যক্ত বিমানবন্দর সচল হলে আকাশপথে যোগাযোগ স্থাপনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলেও জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। একদিকে হাসপাতালের করিডোর, অন্যদিকে নতুন ক্রেতা খুঁজছে নিকোটিনের বাজার। স্বাস্থ্য ঝুঁকি জানা, সতর্কবার্তাও আছে, তবু থামছে না তামাকের বিস্তার। গবেষণা বলছে তামাক ব্যবহারের সবচেয়ে বড় ক্ষতি স্বাস্থ্য খাতে। বেড়েছে সিগারেটের দাম, তারপরও কমেনি ধোঁয়া। বিশ্ব তামাকমুক্ত দিবসে সুমনা সুমির বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন জুয়েল রহমান। রাত বাড়ে বদলে যায় ঢাকার চেহারা। কমলাপুর স্টেশনের ক্লান্ত প্ল্যাটফর্ম, শেরশাতের চায়ের দোকান, গুলশানের আলো ঝলমলে আড্ডা। শহর আলাদা, মানুষ আলাদা। নিকোটিন একই, শহর ঘুমায়, নিকোটিন ঘুমায় না। কেউ ক্লান্তি ভুলতে ধরাচ্ছেন সিগারেট, কেউ অভ্যাসে, কেউ আসক্তিতে, আর কেউ বা নতুন করে জড়িয়ে। পুরনো প্রজন্মের হাতে সিগারেট, নতুন প্রজন্মের হাতে ভেপ। ধোয়ার ধরন বদলেছে, বদলায়নি শুধু নির্ভরতা। বিশেষজ্ঞরা বলছেন নিকোটিন শুধু অভ্যাস না, বরং এক ধরনের আসক্তি তৈরি করে নির্ভরতা। ওই কথায় কথা প্রথম দিন না, দ্বিতীয় দিন না, এইভাবে আস্তে আস্তে টানতে টানতে নিজের লাইফস্টাইলের সাথে জড়ায় গেল। যখন ধোঁয়াটা বের হয় মনে হয় মনটা হালকা হয়ে যায়। ছাড়া যাবে না এটা, অ্যাকচুয়ালি সব ছাড়তে পারবো, কিন্তু সিগারেটটা অ্যাকচুয়ালি ছাড়া পসিবল না। হাত বাড়ালেই নিকোটিন মেলে এই শহরে। ফুটপাতে, সিগনালে, স্টেশনের পাশের চিত্র প্রায়ই এক। কেউ কিনছে, কেউ ধরাচ্ছে, আর কেউ বিক্রি করে চালাচ্ছে জীবন। তামাকের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালয়ের কয়েক গজের মধ্যে মিলছে তামাকজাত পণ্য। শিশুদের চোখের সমান উচ্চতায় রাখা হচ্ছে সিগারেট। সহজ প্রাপ্তি আর দৃশ্যমানতা প্রজন্মকে এগিয়ে দিচ্ছে এক অন্ধকার রুগ্ন ভবিষ্যতের দিকে। শঙ্কা এ বিশেষজ্ঞের। এই যে ক্যান্সার, আজকে যে মানুষ মারা যাচ্ছে কিসে? রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে, কারণ রাষ্ট্র এটার জন্য স্বাস্থ্য খরচের একটা জায়গায় যেতে হচ্ছে। তরুণ প্রজন্মকে তামাক আসক্তি থেকে মুক্ত করা দরকার। গবেষণা বলছে দেশের তামাক ব্যবহারে স্বাস্থ্য, পরিবেশ আর উৎপাদনশীলতায় ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭,০০০ কোটি টাকা। বেশি ক্ষতি স্বাস্থ্য খাতে, প্রায় ৭৩,০০০ কোটি টাকা। স্বল্প দামের সিগারেট বা উঁচু দামের সিগারেট, এগুলোর বিন্যাস কোনগুলোতে আসলে করের বদৌলতে কোনগুলো ইনফর্মাল পার্টটা আরও বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলোর উপর সুনির্দিষ্ট গবেষণা দরকার। বরং শহরের কানাগলিতে অবাধে বিকিকিনি চলে শুল্কমুক্ত নানা রকমের বিদেশি সিগারেট। স্বাস্থ্য ঝুঁকি জানা, সতর্ক বার্তাও আছে, তবু কমছে না ব্যবহার। আর তার মূল্য দিচ্ছে ব্যক্তি, পরিবার এবং সমাজ। সব ধোয়া বাতাসে মিশে যায় না, কিছু জমে ফুসফুসে। অজানা রোগ গোপনে ঘাঁটি বাঁধে। আমরা রোগী প্রায় দু ধরনেরই। লাং ক্যান্সার অবশ্যই আছে, পাশাপাশি সিওপিডি জনিত কিছু সমস্যা নিয়ে রোগী আসে। যে লাং ট্রান্সপ্লান্ট, যেটা আসলে খুব ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ, এবং এটা বাংলাদেশে এখনো তৈরি শুরু হয়নি। নতুন ভোর আসে, কিন্তু থামে না আসক্তির চক্র। আর তার মূল্য দেয় মানুষ, পরিবার, দেশ। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা। পিয়ন বনে গেছেন প্রায় ১৫০ কোটি টাকার মালিক।
যাতায়াতে ব্যবহার করেন বিলাসবহুল গাড়ি কিংবা বিমান। ধানমন্ডিতে রয়েছে ফ্ল্যাট গাড়ি। অফিস না করেও নেন নিয়মিত বেতন। তিনি ইসলামিক ফাউন্ডেশন পিয়ন সোহরাব হোসেন। তাইমুল ইসলাম রাহানের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। সোহরাব হোসেন ইসলামী ফাউন্ডেশনের অফিস সহায়ক, চলনে বলনে বরকর্তা ও আভিজাত্যের ছাপ। ধানমন্ডিতে বিলাসী ফ্ল্যাট, একাধিক গাড়ি, মিরপুরে ফ্ল্যাট, সাভারে কয়েক কাঠা জমির মালিক। দুর্নীতিতে ফুলে ফেঁপে পিয়ন এখন অর্ধ-শত কোটি টাকার মালিক। ধানমন্ডির শঙ্করে অবস্থিত আমার পিছনে থাকা এই বাড়ির ৪র্থ তলায় সোহরাব হোসেনের একটি ফ্ল্যাট রয়েছে। বাড়ির পার্কিংয়ে দেখা মেলে বিলাসবহুল গাড়ির। পাশের বাড়িতেই রয়েছে মাইক্রোবাস। কিন্তু প্রশ্ন হলো, ইসলামী ফাউন্ডেশনে একজন পিয়ন পদে চাকরি করা সোহরাব হোসেন কোন আলাদিনের চেরাগের বলে এত অর্থ সম্পদের মালিক হয়ে গেলেন? সোহরাব হোসেনের ধানমন্ডির ফ্ল্যাটে টিম দেশ টিভি। নিজের ফ্ল্যাটেই থাকেন বলে জানান ভবনের দারোয়ান আর গাড়ি চালক। ব্যবহার করেন বিলাসী গাড়ি। উনি ডেভেলপার থেকে মনে একটা ফ্ল্যাট কিনছেন। আমি জানি উনি চাকরি করে ইসলামী ফাউন্ডেশনে, এই পর্যন্ত। আর কি করে এটা জানি। ওনার ছেলেমেয়েরা মানে ওদের স্কুলে নেওয়া আনা এগুলার মানে ডিউটি করি। পাশের এই বাড়ির পার্কিংয়ে দেখা মেলে সোহরাবের আরেকটি গাড়ির। দারোয়ান প্রথমে গাড়িটি সোহরাব হোসেনের বলে জানালেও পরে অস্বীকার করেন। এবার সোহরাব হোসেনের কর্মস্থল ইসলামী ফাউন্ডেশনের রংপুর জেলা কার্যালয়ে যায় দেশ টিভি টিম। সোহরাবের সহকর্মীরা জানান, ঢাকা থেকে রংপুরে বদলি হওয়ার পর নিয়মিত অফিস করেননি তিনি। কখনো ছুটি নিয়ে, কখনো ইচ্ছে মতো অফিস করছেন সোহরাব। নিয়মিত রাজধানীতে অবস্থান করলেও খাতা কলমে রংপুরে তার উপস্থিতি শতভাগ। বিষয়টি জানতে চাওয়ায় আক্রমণাত্মক হয়ে ওঠেন অফিসের সুপারভাইজার আদম সফিউল্লাহ। একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী কোন আলাদিনের চেরাগের বলে সম্পদের পাহাড় করেছেন? কিসের দাপটে মাসের পর মাস অফিস না করে পার পেয়ে যাচ্ছেন? সেই বিষয়ে জানতে এবার ইসলামী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশ টিভি। সেখানেও সোহরাবের কর্মস্থলের বিষয়ে ধোঁয়াশা। সবশেষ কোথায় বদলি করা হয়েছে সেই তথ্য নেই তাদের কাছে। অনেক খোঁজাখুঁজির পর নিশ্চিত হওয়া যায় তিনি রংপুরেই কর্মরত। ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নিজেও অসহায় সোহরাবের দাপটে। অনেক সময় আছে যদি মনে করেন যে বাসায় সিকুয়েন্সি বড় হইলে তখন ওনারও রিস্ক নেন। ফাউজংলা তার সুর মতো করে দেও, আমার কাজ আমি করে যাই অফিসের স্বার্থে। তবে অবস্থান যেখানেই হোক নিয়মিত দায়িত্ব পালন করছেন বলে মুঠোফোনে দাবি করেন সোহরাব হোসেন। অফিস করে ঠিক মতো আমার জন্য দায়িত্ব আমি পালন করি। আমি যেখানেই থাকি দায়িত্ব পালন করি। আমি যদি ছুটি নিয়ে আসি, গভর্নমেন্ট ছুটি থাকে, বহুত ছুটি আছে। পিয়ন সোহরাব হোসেন ধর্ম মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে গত 15 বছর দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিক বনে গেছেন, যার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগেও বরিশালে অফিস না করে ঢাকায় অবস্থানের অভিযোগে রংপুরে বদলি করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইসলামী ফাউন্ডেশনের পরিচালক আব্দুল সালাম খান। যদি অ্যাবসেন্ট সে থাকে, তাহলে অ্যাবসেন্ট থাকলে যেটা হয় আইন অনুযায়ী একটা প্রিন্সিপাল আছে, একটা রুলস আছে অ্যাবসেন্টের, সেই রুলস অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। গেল 26 এপ্রিল রংপুর থেকে ফের বদলি হয়ে রাজধানীর ইসলামী মিশনে যোগদান করেন সোহরাব। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। তাইমুল ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। মৃত মুক্তিযোদ্ধার নামে 5 বছর ধরে ভাতার টাকা উঠিয়ে আত্মসাতের ঘটনা ঘটে যশোরে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর এমন আত্মসাতে জড়িত খোদ সোনালী ব্যাংকের যশোর শাখার কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তাকে সাময়িক বরখাস্ত করলেও এখনো বহাল তবিয়তে এই কর্মকর্তা। 2018 সালের এই ঘটনা তদন্তে চূড়ান্ত প্রতিবেদন এখনো না জমা দেয়ায় ব্যাংকটির নিরপরাধ আরও 20 কর্মকর্তা কর্মচারী জিম্মি হয়ে আছেন বছরের পর বছর। সোনালী ব্যাংকের যশোর ঝিকরগাছা শাখার তৎকালীন ক্যাশ অফিসার জাহাঙ্গীর আলম। অভিযোগ রয়েছে জাহাঙ্গীর দুর্নীতির টাকায় শহরের স্টেডিয়াম পাড়ায় গড়েছেন আলিশান বাড়ি। তার অর্থ আত্মসাতের দায় মাথায় নিয়ে ব্যাংকটির অন্য 20 জন কর্মকর্তা কর্মচারী বছরের পর বছর মানসিক ও পেশাগত ক্ষতির শিকার হচ্ছেন। 2013 সালে মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান ও আমেনা খাতুন মারা গেলেও 2018 সাল পর্যন্ত তাদের হিসাব থেকে ভাতার টাকা নিয়মিত উত্তোলন করার অভিযোগ ওঠে ব্যাংকটির হিসাব শাখার অফিসার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ব্যাংকের অডিট টিম ও উপজেলা প্রশাসনের একাধিক তদন্তে এই জালিয়াতির প্রমাণও মেলে। তবে শক্তিশালী তদবির ও প্রভাবের কারণে আজও তার বিরুদ্ধে হয়নি চূড়ান্ত কোনো ব্যবস্থা। সে আত্মসাৎ করেছে টাকা, তাকেই দায়ী করা হয়েছে। বিভিন্ন শক্তি লবিং করতেছে, বিভিন্ন বড় বড় মাধ্যম ধরে এই চেষ্টা সে করছে। আমরা যারা নিরপরাধী তাদেরকে কেন দায় মুক্তি দেওয়া হচ্ছে না,
এটা আমরা বুঝতে পারছি না। আমরা সবাই নির্দোষ। আমরা প্রমোশন থেকে বঞ্চিত হচ্ছি, সকল ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। বর্তমানে তদন্ত আটকে আছে মৃত ভাতাভোগীদের স্বাক্ষর জটিলতার অজুহাতে, অথচ সংশ্লিষ্ট হিসাবের মূল স্বাক্ষর কার্ড 2018 সাল থেকেই গায়েব। বলছে আমার আত্মীয় অসুস্থ, তাই আমি নিতে আসছে, বলছে চেকটা নিয়ে চলে গেল, ডিসিশন স্লিপটা দিয়ে সবকিছু দেখলাম ওকে, ও নিজে স্বাক্ষর করলো, কিন্তু ওর ভিতরে যে কাজ সাজে আছে কি আছে এগুলো তো আমি তো আর এগুলো কি দেখার কোনো যায়? যে লোকটা বলে আমি ভাই ব্যাংকে চাকরি করি, আমি সেই ব্যাংকেই চাকরি করি। অভিযোগ আছে ঘটনা প্রকাশের পর আমেনা খাতুন ও ওয়ালিউর রহমানের উত্তরাধিকারীদের মাধ্যমে উত্তোলিত টাকা জমা দেওয়ার তদবিরও করেছিলেন জাহাঙ্গীর আলম। ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম আমাদের কাছে টাকা দিয়ে বলছে কি ব্যাংকে জমা দিয়ে দাও, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চোর কিনা। জাহাঙ্গীর আলম আমাকে দিচ্ছে যে আমার না, আমি দিচ্ছি আপনি জমা দেন আপনার নামে, বলছে আমরা বেশ কিছু ব্যাংকের কর্মকর্তা ফেসে যাচ্ছি। তদন্তে দীর্ঘসূত্রতার কারণ জানতে চাইলে পরিচয় গোপন রাখার শর্তে তৎকালীন অডিট টিমের 2 সদস্য ব্যবস্থা গ্রহণ না করার কারণ জানান। বিগত সরকারের একজন প্রভাবশালী নেতা আমির হোসেন আমু, তার লিখিত একটা ডিও লেটার তার ফাইলে পাওয়া গেছে, যেটাতে কেসটা ধামাচাপা দেওয়ার বা প্রভাবিত করার অন্যতম একটা কারণ। বিভিন্ন দলীয়করণের কারণে আমাদের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দীর্ঘায়িত করছে। 2012 থেকে 2024 সাল পর্যন্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গঠিত 8টি অভিযোগের মধ্যে 7টি অর্থ আত্মসাৎ সংক্রান্ত এবং অপরটি তদন্ত কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব বলে জানান সোনালী ব্যাংকের যশোর অঞ্চলের জিএম। সে 21 সালে সাসপেন্ডের যে বেতন দিতেছি, তো ব্যাংকেরই তো ক্ষতি। যেভাবে তদন্ত আগে যাবে, যত দ্রুত তদন্ত শেষ হবে তত দ্রুত তারা প্রমোশন পাবে এবং ব্যাংক কাকে বঞ্চিত করবে না এই আশা করি। 2011 সালে ব্যাংকে যোগদানের পর থেকেই অনিয়ম করে আসছিলেন জাহাঙ্গীর। একের পর এক তদন্তে অভিযোগের সত্যতা মিললেও ব্যবস্থা গ্রহণে বারবার দেখা দিয়েছে রহস্যজনক ধীর গতি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দায়মুক্তির দাবি ভুক্তভোগীদের। সালাউদ্দিন সাগর, দেশ টিভি, যশোর। উত্তর পশ্চিমাঞ্চলের শান্ত শহর রাজশাহী এখন শুধু আমার সিল্কের জন্য নয়, নতুন করে আলোচনায় এই অঞ্চলের পান, মাছ আর সবজি অর্থনীতির নতুন সম্ভাবনায়। এই অঞ্চল হতে পারে উত্তরাঞ্চলের কৃষি শিল্পের অন্যতম কেন্দ্র। রাজশাহী বিখ্যাত আম, লিচু, সিল্ক সহ কৃষি পণ্যের জন্য। কৃষিপণ্য বাজারজাত করে রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। ম্যাঙ্গো ভ্যালু চেইন তৈরি হলে আন্তর্জাতিক বাজারে বড় অবস্থান তৈরি হতে পারে। রাজশাহী অঞ্চল শুধু একটি কৃষিভিত্তিক এলাকা নয়, এটি এখন সম্ভাব্য এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ট্রেড হাব। সঠিক পরিকল্পনা, বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে রাজশাহী উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। প্রায় 800 কোটি টাকার আমের বাজার এবছর হবে বলে আমরা আশা করছি। সেই সাথে রাজশাহীতে কিন্তু লিচুর জন্য বিখ্যাত। 528 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং লিচু রাজশাহীর অর্থনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া আমরা দেখছি যে দিন দিন কিন্তু ড্রাগনের বাগান আমাদের সম্প্রসারিত হচ্ছে। কৃষকরা আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও কিছু সারপ্লাস থাকে, তার মধ্যে আলু, পান এবং কিছু অ্যারোমেটিক রাইস আছে। এগুলো আমাদের কৃষি অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। কৃষিতে সমৃদ্ধ রাজশাহী আম, লিচু, পান আর সিল্ককে ঘিরে গড়ে উঠতে পারে বড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। প্রক্রিয়াজাত করে রপ্তানি বাড়ানোর সম্ভাবনাও আছে, তবে সরকারি সুযোগ মিলছে না বলছেন উদ্যোক্তারা। যেগুলো সারা বছরের পণ্য আছে, সেই পণ্যগুলানকে কিভাবে আরো বেশি করে এগিয়ে নেওয়া যাবে, এই পণ্যগুলানকে কিভাবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে, সে ধরনের কোনো সাহায্য সহায়তা করে না কোনো ধরনের সরকারি এজেন্সিগুলো। আমরা চেয়েছিলাম যে রাজশাহীতে একটা প্রসেসিং সেন্টার এবং রাজশাহী থেকে সরাসরি আমরা একটা কার্গো বিমান চেয়েছিলাম। সেখানে যদি আমরা প্রসেসিং সেন্টারের মাধ্যমে কার্গো বিমানে কৃষি পণ্যটা রপ্তানি করতে পারতাম, তাহলে এখানে আমাদের কৃষি উৎপাদনে যারা সহায়তা পেত এবং তারা উৎসাহিত হতো। সঠিক বিনিয়োগ ও নীতিগত সহায়তা পেলে রাজশাহী একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে মনে করেন অর্থনীতিবিদরা। স্পেশাল অর্থনৈতিক অঞ্চল হতো তাহলে কিন্তু অনেক নতুন নতুন উদ্যোক্তা হতো এবং যারা বিদ্যমান উদ্যোক্তা তারাও কিন্তু আরও যত্ন সহকারে জিনিসপাতিগুলো উৎপাদন করতে, সেগুলো প্রসেসিং করে দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশে রপ্তানি করতে তারা আরও আগ্রহ বোধ করত। কাঁচামাল ও জনশক্তির অভাব নেই, তবে পরিকল্পনা আর বাস্তবায়ন ঠিক থাকলে রাজশাহী হতে পারে দেশের নতুন অর্থনৈতিক কেন্দ্র।
কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।